এসআইআর নিয়ে বড় প্রশ্ন তুললেন বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে তাদের কথা কি আদেও শোনা হচ্ছে? তার দাবি, বিচার মানে শুধু কাগজ দেখা নয়, মানুষের কথা শোনা। কিন্তু এখানে সেই সুযোগই পাচ্ছেন না সাধারণ মানুষ। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের তথ্যের ওপর নির্ভর করে কি সিদ্ধান্ত নিচ্ছে আদালত? যদি মানুষের বক্তব্যই না শোনা হয় তাহলে বিচার হচ্ছে কিভাবে? এই বিষয়ে বিস্তারিত বললেন আনিসুর রহমান। মানে তো শোনা, তাতে কি শোনা হয়? সেটা তো দেখা হচ্ছে, এবং সেই দেখাটা কতটুকু দেখাচ্ছে নির্বাচন কমিশনারের লোকজন। সবগুলো ডকুমেন্ট যথার্থভাবে তাদের সেই জজ ম্যাজিস্ট্রেট মুন্সিফদের সামনে আনা হচ্ছে কি? প্রশ্নটা সেখানেই। ফলে তারা কিসের ভিত্তিতেই নির্ধারণ করবেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এই লোকটা বৈধ নাগরিক বা বৈধ ভোটার হতে পারে এবং তার নাম ভোটার লিস্টে আসতে হবে বা আসা দরকার? ফলে একটা বড় ফাঁক হয়ে রয়েছে। সুপ্রিম কোর্ট বলছেন এক, নির্বাচন কমিশনার করছে তাদের মতো, রাজ্য সরকারের পক্ষ থেকে কখন কি বলছেন আর কখন কি করছেন কোনোটাই বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে হচ্ছেটা কি? এই বাংলার বিশাল সংখ্যক মানুষ তারা আন্ডার অ্যাডজুডিকেশন বা অ্যাডজুডিকেশনের মাধ্যমে, আন্ডার অ্যাডজুডিকেশন বলে যে হিয়ারিং, সেখানে তার ভিকটিম হচ্ছে কিনা চূড়ান্তভাবে, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং তারা যদি ভোট দিতে না পারে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, ভবিষ্যতে ভোটাধিকার চলে যাওয়ার পরে তাদের নাগরিকত্ব চলে যাওয়ার সম্ভাবনা, বা এই মুহূর্তে তারা ডি ভোটার হয়ে যাচ্ছে। আসামে যে শব্দটা চালু ছিল, ডাউটফুল ভোটার, ডি ভোটার, সন্দেহজনক ভোটার। যখনই সন্দেহজনক ভোটার হয়ে গেলেন, পরবর্তীকালে কিন্তু আপনার নাগরিকত্ব প্রশ্নের মুখে চলে এলো। আপনাকে হয়তো ডিটেনশন ক্যাম্প বা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পুশব্যাক করার একটা অশুভ প্রচেষ্টা হতে পারে। শুনানি করবেন বিচারকরা, এবং তাদের সে বিচারকরা শুনানি কোথায় হচ্ছে? শুনানি মানে শোনা, শোনার জায়গা, বলার জায়গা নেই, তো শুনবেটা কে? এবং তারপরে বলছে ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনালে কত মানুষ হাইকোর্টের জাস্টিসের কাছে পৌঁছতে পারবে? তার জন্য তো একটা প্রসিডিওর আছে। তার জন্য মানে সেই হাইকোর্টের জাস্টিসদের কাছে, এক্স জাস্টিস, তাদের কাছে শুনানি করার জন্য যে লিগাল এক্সপার্ট, তারও তো একটা খরচা আছে। সেগুলো কে দেবে? রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। সে ব্যাপারে তাদের ভাবনা কি? সবটাই ধোঁয়াশা, সবটাই একটা অস্পষ্টতা। দেখুন, নির্বাচন কমিশনার যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, এবং তারপরে কিন্তু সেখানে 60 লক্ষেরও বেশি মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন করেছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই 60 লক্ষেরও বেশি মানুষের আন্ডার অ্যাডজুডিকেশনের বিষয়টি বিভিন্ন জজ, ম্যাজিস্ট্রেট, মুন্সেফ তাদেরকে দিয়ে শুনানি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং গত সোমবার আপনার সেখানে ঈদের পরেই 23 তারিখে সেখানে একটি সাপ্লিমেন্টারি আবার ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে, এবং সেখানে 37 লক্ষ লোকের শুনানি শেষ হয়েছে, এবং তার মধ্য থেকে কিছু মানুষ ডিলিট হয়ে গেছে, তাদের নাম একেবারে পাকাপাকি বাদ গেছে, আর কিছু মানুষের নাম অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু সেখানে প্রশ্নটা এই জায়গায় যে শুনানি চলছে, শুনানি শেষ হয়নি, কিন্তু নির্বাচন, শুনানি শেষ না হলে নির্বাচনটা হয় কি করে? এর মধ্যে তো অনেক বৈধ ভোটার থাকতে পারে। সেই বৈধ ভোটারদেরকে বাদ রেখে সেখানে কি করে নির্বাচন হবে? প্রথমে সুপ্রিম কোর্ট বলেছিল যে নমিনেশন ফাইলের শেষ দিন পর্যন্ত সকলের নাম অন্তর্ভুক্ত করা যাবে। সেটা ফার্স্ট ফেজের 6 তারিখ, সেকেন্ড ফেজের জন্য 9 তারিখ পর্যন্ত, 9 এপ্রিল। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট আবার পরবর্তীকালে বলল যে না, ভোটের যে দিন 23 এপ্রিল পশ্চিমবঙ্গে এবং 29 এপ্রিল, তার এক সপ্তাহ আগে পর্যন্ত যদি শুনানি সম্পন্ন হয় তাহলে কিন্তু তাদের নাম ভোটার লিস্টে আসবে। কিন্তু দ্বন্দ্ব এখানে যে শুনানি চলছে, জজ, ম্যাজিস্ট্রেট, মুন্সিফরা সব শুনানি করছেন। শুনানি, যার ইংরেজি বলে হিয়ারিং। শুনানি মানে শোনা, বক্তব্য শুনছেন, তিনি তার রায় দেবেন। কার বক্তব্য শুনছেন? যার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ তিনি বৈধ ভোটার কিনা সে ব্যাপারে মানে সন্দেহ নির্বাচন কমিশনার করেছে, করে সিল মেরে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। ফলে সে বৈধ নাগরিক বা বৈধ ভোটার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সন্দেহ আছে। এই সন্দেহ নিরসনের জন্য বা সন্দেহটা সঠিক না বেঠিক এটা নির্ধারণের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন জজ, ম্যাজিস্ট্রেট, মুন্সিফরা তারা শুনানি করবেন। কিন্তু শুনানি কি হচ্ছে? যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তারা কি সেই যেখানে কাগজপত্র দেখছেন জজ, ম্যাজিস্ট্রেটরা, সেখানে কি তারা তাদের বক্তব্য রাখতে পাচ্ছেন? সেখানে কি পৌঁছতে পাচ্ছেন? তাদের কাউকে কি নোটিশ করা হয়েছে? উত্তরটা না।
বা তাদের পক্ষে কোনো আইনজীবী বা তাদের পক্ষে আইন জানা কোনো ব্যক্তি বা বুথ লেভেল এজেন্ট 2 যারা, তাদেরকেও কি সেখানে উপস্থিত করা হয়েছে বা ডাকা হয়েছে বা বলা হয়েছে, বা তারা কি সেখানে থাকছে? বা বিএলও যে বুথ লেভেল অফিসার আছে তারাও কি সেই শুনানিতে থাকছে, যে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তাদের পক্ষে সওয়াল করার জন্য বা শোনাবার জন্য বা শুনানি করার জন্য বা হিয়ারিং করাবার জন্য, জজ ম্যাজিস্ট্রেটদের কানে তোলার জন্য? কিন্তু যা প্রশ্ন আসছে বা যা জানা যাচ্ছে যে না, এরকম কোন রকম যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তাদের পক্ষ থেকে জজ ম্যাজিস্ট্রেটের কাছে কেউ পৌঁছচ্ছে না। এটা নাকি হচ্ছে যে তারা ইতিপূর্বে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন যে সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র বিএলও বুথ লেভেল অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়েছেন, সেগুলোর ভিত্তিতেই সেগুলো শুনানি হচ্ছে। কিন্তু শুনানি মানে তো শোনা, তাতে কি শোনা হয়? সেটা তো দেখা হচ্ছে, এবং সেই দেখাটা কতটুকু দেখাচ্ছে নির্বাচন কমিশনারের লোকজন, সবগুলো ডকুমেন্ট যথার্থভাবে তাদের সেই জজ ম্যাজিস্ট্রেট মুন্সেফদের সামনে আনা হচ্ছে কি? প্রশ্নটা সেখানেই। ফলে তারা কিসের ভিত্তিতেই নির্ধারণ করবেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এই লোকটা বৈধ নাগরিক বা বৈধ ভোটার হতে পারে এবং তার নাম ভোটার লিস্টে আসতে হবে বা আসা দরকার? ফলে একটা বড় ফাঁক হয়ে রয়েছে। সুপ্রিম কোর্ট বলছেন এক, নির্বাচন কমিশনার করছেন তাদের মতো, রাজ্য সরকারের পক্ষ থেকে কখন কি বলছেন আর কখন কি করছেন কোনোটাই বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে হচ্ছেটা কি, এই বাংলার বিশাল সংখ্যক মানুষ তারা আন্ডার অ্যাডজুডিকেশন বা অ্যাডজুডিকেশনের মাধ্যমে, আন্ডার অ্যাডজুডিকেশন বলে যে হিয়ারিং, সেখানে তার ভিকটিম হচ্ছে কিনা চূড়ান্তভাবে, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং তারা যদি ভোট দিতে না পারে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, ভবিষ্যতে ভোটাধিকার চলে যাওয়ার পরে তাদের নাগরিকত্ব চলে যাওয়ার সম্ভাবনা, বা এই মুহূর্তে তারা ডি ভোটার হয়ে যাচ্ছে। আসামে যে শব্দটা চালু ছিল ডাউটফুল ভোটার, ডি ভোটার, সন্দেহজনক ভোটার, যখনই সন্দেহজনক ভোটার হয়ে গেলেন, পরবর্তীকালে কিন্তু আপনার নাগরিকত্ব প্রশ্নের মুখে চলে এলো, এবং আপনাকে হয়তো ডিটেনশন ক্যাম্প বা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পুশব্যাক করার একটা অশুভ প্রচেষ্টা হতে পারে। কারণ আসামের ক্ষেত্রে আমরা দেখেছি, বা সোনালী বিবি বা অন্য অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি, কোনো রকম কোনো নির্দেশ ছাড়াই কেন্দ্রীয় সরকার মনে করেছে একেবারে পেল ওডারে করে একেবারে কাঁটাতার পেরিয়ে অন্য দেশে ঠেলে ফেলে দিয়েছে। এখনো পর্যন্ত সোনালী বিবির হাজবেন্ড তিনি কিন্তু বাংলাদেশের জেলে রয়েছে। ফলে এসআইআর যে যারা নির্বাচক মণ্ডলী অর্থাৎ ভোটার, তাদেরকে অন্তর্ভুক্তির জন্য, সঠিক ভোটার তালিকা তৈরি করার জন্য, নাকি বৈধ নাগরিক যথার্থ ভোটার তাদেরকে বাদ দিয়ে সেই যথার্থ ভোটার কারা, যারা এই মুহূর্তে কেন্দ্রের শাসক দল বিজেপির চিরাচরিত ভাবে তাদেরকে সমর্থন বা ভোট দেয় না, তাদেরকেই কিন্তু সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে। এই 60 লক্ষের বেশি আন্ডার অ্যাডজুডিকেশন, সেই সমস্ত মানুষ যারা চিরাচরিত ভাবে কখনোই এই বিজেপি নামক একটি রাজনৈতিক শক্তিকে সমর্থন দেয় না, তাদেরকেই টার্গেট করা হয়েছে। ফলে প্রশ্ন আসছে সেখানেই, তাহলে নির্বাচন কমিশনার যা কিছু করছে সবটাই কি আরএসএস এবং তাদের রাজনৈতিক শাখা বিজেপির লেখা চিত্রনাট্য অনুযায়ী আজকে সবটাই কি তারা মঞ্চস্থ করছে? তারা যেভাবে নির্দেশ দিয়েছে 1,20,00,000 রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, অনুপ্রবেশ আছে, যেটা এসআইআর হওয়ার আগে আগে বলা হয়েছিল, প্রথমেই শুরুতেই বলা হয়েছিল, সেই সংখ্যাটা পূরণ করার লক্ষ্যেই কি আজকে নির্বাচন কমিশনার কাজ করছে? প্রশ্নটা সেখানেই। আমরা কি করব? আমরা কি নির্বাচন কমিশনের এই চালাকি, ভণ্ডামি, এবং সুপ্রিম কোর্ট বলল হিয়ারিং শুনানি করবেন বিচারকরা, এবং তাদের সেই বিচারকরা শুনানি কোথায় হচ্ছে? শুনানি মানে শোনা, শোনার জায়গা, বলার জায়গা নেই, তো শুনবেটা কে? এবং তারপরে বলছে ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনালে কত মানুষ হাইকোর্টের জাস্টিসের কাছে পৌঁছতে পারবে? তার জন্য তো একটা প্রসিডিওর আছে, তার জন্য মানে সেই হাইকোর্টের জাস্টিসদের কাছে, এক্স জাস্টিস, তাদের কাছে শুনানি করার জন্য যে লিগাল এক্সপার্ট, তারও তো একটা খরচা আছে, সেগুলো কে দেবে? রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, সে ব্যাপারে তাদের ভাবনা কি? সবটাই ধোঁয়াশা, সবটাই একটা অস্পষ্টতা। এরকম একটা কঠিন সময়ে পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের মুখোমুখি আমরা দাঁড়িয়ে, আসলে এটা হচ্ছে এসআইআর নামে একটা ভয়ঙ্কর জুমলা, একটা চালাকি, যে বিশেষ করে বলাই বাহুল্য দলিত আদিবাসীদের কিছু সংখ্যক এবং বৃহত্তর সংখ্যালঘু মুসলিম সমাজকে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে এসআইআর এই পশ্চিমবঙ্গে।
তাহলে এর থেকে বাঁচার এখন উপায় কি? যেহেতু বিচারকরা বিচার করছে, তাদের বিরুদ্ধে তো আন্দোলন করতে পারবে না সাধারণ মানুষ। না, বিচারকরা বিচার করছেন, কিন্তু বিচারকরা বিচার কিসের ভিত্তিতে করছেন তো প্রশ্নটা আসে। বিচারকের কাছে যদি আমার বক্তব্য তুলে ধরার কোনো জায়গা না থাকে, আমার কথা তাকে শোনানোর সুযোগ না থাকে, তাহলে তিনি বিচারটা কি করবেন? বলছেন যে সমস্ত ডকুমেন্টস তাদের কাছে আছে, ডকুমেন্টস তা তো নির্বাচন কমিশনারের কাছে আছে। এই নির্বাচন কমিশনার তো আমাদের নাম বাদ দিয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশন করেছেন। ফলে তারা কি চাইবে যে বিচারক সঠিক বিচার করে আমাদের পক্ষে রায় দিক? তারা আমরা যে ডকুমেন্টস দিয়েছি সবকটা সঠিকভাবে আজকে সে জজ ম্যাজিস্ট্রেটের কাছে আনতে পারবেন তো? তাছাড়াও জজ ম্যাজিস্ট্রেট পশ্চিমবঙ্গ থেকে 500 জনকে নেওয়া হয়েছে, উড়িষ্যা থেকে 200 জনকে নেওয়া হয়েছে, প্রায় 700 জন বা 702 জন মতো শোনা যাচ্ছে যে তারা হিয়ারিং করছেন। আসলে হিয়ারিং তো নয়, তারা কাগজপত্র দেখছেন। তা সেই 702 জন এই 60 লক্ষ বিষয়টাকে এই কদিনের মধ্যে কি তারা সমাধান করতে পারবেন? ফলে সেই টার্গেট পূরণ বা সমাধান করতে হবে যদি বলা হয়, তাহলে তাদেরকে হুটোপাটা বা চটজলদি বা একদিনে অনেক কাগজপত্রের বা অনেক ভোটারের বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। ফলে তাদের উপর চাপ বাড়ছে। চাপ বাড়ার ফলে তারাও কিন্তু যে প্রত্যেকটা ডকুমেন্টস খুঁটিয়ে দেখে যে সময় দেওয়া দরকার, সেই সময়টাও তাদের কাছে নেই। অর্থাৎ একটা স্বল্প সময়ের মধ্যে এসআইআর নামক একটা ভয়ঙ্কর চক্রান্ত, আসলে এসআইআর তো নয়, এফআইআর, আসলে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ। আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন। বিচারে কখন হয়? যখন আমার নামে কোনো অভিযোগ আসে বা আমি কোথাও কোনোভাবে অভিযুক্ত হই, তখন তো বিচারের প্রশ্ন আসে। তাহলে এসআইআর এর নামে আমাদের আসলে বিচারাধীন করা হয়েছে, আমাদের আসলে অভিযুক্ত আসামির কাঠগড়ায় অনেকটা দাঁড় করিয়ে ফেলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলছেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে ধোঁয়াশা কাটছে না। অবস্থার যে কোনো সুস্পষ্ট নির্দেশিকা বা সুস্পষ্ট ছবি কিন্তু আমাদের সামনে, নাগরিকদের সামনে, বাংলার মানুষের সামনে উঠে আসছে না। ফলে এক ভয়ঙ্কর একটা জটিল কুটিল একটা আবর্তে বিশাল সংখ্যক মানুষ, আজকের 60 লক্ষ মানুষ নয়, 60 লক্ষ পরিবার ধরতে হবে। 60 লক্ষ পরিবার, যদি পরিবার পিছু 5 জন থাকে, 3 কোটি মানুষকে টার্গেট করা হয়েছে। এবং 3 কোটি সংখ্যাটা হচ্ছে এই বাংলার সংখ্যালঘু মুসলিমদের টোটাল সংখ্যা। এইরকম এক ভয়ঙ্কর খেলা চলছে। আমরা কি করব? আপনারা সবাই পরামর্শ দিন। আমরা ভাবছি, চিন্তা করছি। তবে এটুকু ঠিক, যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে অধিকার ভিক্ষায় মেলে না, বঞ্চকদের বিবেকের দ্বারে আবেদন নিবেদন করে অধিকার ফিরে পাওয়া যায় না। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয় বিরামহীন সংগ্রামের মধ্য দিয়ে। সংগ্রাম করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে শাসকের রক্তচক্ষু, শাসকের সমস্ত চালাকি, সমস্ত সন্ত্রাসকে মোকাবিলা করে।